গল্পটা তোমারই। লেখিকা রুবাইতা রিমি। আমি মা হতে পারবো না এই কারণে আপনি আমায় ডিভোর্স দিচ্ছেন, তাই না ইফাজ? কাতর গলায়। অহমির কথা শুনে মাথা নিচু করে ফেলল ইফাজ। ইফাজের মাথা নিচু করা দেখা এক ফোঁটা জল গড়িয়ে পড়ল অহমির। ডিভোর্স পেপার হাতে দাঁড়িয়ে নিঃশব্দে কান্না করছে অহমি। জীবনে হয়তো কল্পনাও করতে পারেনি সে মা হতে পারবে না বলে ইফাজ তাকে ছেড়ে দিবে। ইফাজ শক্ত গলায় অহমিকে বলে উঠল, অহমি ডিভোর্স পেপারে সাইন করে দেও, আর বাড়ি থেকে বেরিয়ে যাও। শক্ত গলায় কথাটা বলে ইফাজ রুম ত্যাগ করল। ইফাজের শক্ত গলার কথাগুলো অহমির মনে গভীরভাবে আঁচড় কাটল। কান্নারত ভেজা নয়নে ইফাজের যাওয়ার দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে অহমি। অহমি ভাবছে এই কি সেই ইফাজ, যে তাকে ভালোবাসত, সবসময় আগে পিছে ঘুরঘুর করত। সবসময় ভালোবাসি ভালোবাসি বলতো, যে তার জন্য পাগল ছিল। আজ সেই ইফাজ তাকে ডিভোর্স দিচ্ছে ভাবতেই অহমির অবাক লাগছে। ইফাজের কথাগুলো এখনো অহমির কানে বাজছে। অহমি পারছে না চিৎকার করে কাঁদতে। নিরুপায় হয়ে অহমি পেপারে সাইন করে দিল। অহমি ভালো করেই বুঝতে পেরেছে, যে মেয়ে কোন পুরুষকে বাবা ডাক শোনাতে পারে না সে মেয়ে কারো বউ হওয়ার যোগ্যতাই রাখে না। পেপারে সাইন করে অহমি অস্তিত্বহীনভাবে ধীর পায়ে নিজের রুমে চলে গেল। আর নিজের ব্যাগপত্র গুছাতে লাগল। ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে অহমি। তার সামনেই বাড়ির সকল লোক দাঁড়িয়ে আছে। অহমি শেষবারের মতো ইফাজের দিকে তাকালো, কিন্তু ইফাজ তার দিকে একবার ঘুরেও তাকালো না। অহমি ভেবেছিল ইফাজ একবার হলেও তাকে পিছু ডেকে বলবে, অহু প্লিজ যেও না, আমি মানি না এই বিচ্ছেদ। আমি তোমার সাথে থাকতে চাই, সারা জীবন থাকতে চাই, কারণ আমি তোমায় ভালোবাসি। কি হয়েছে, আমরা মা বাবা হতে পারবো না? আমরা একটা বাচ্চা অ্যাডপ্ট করব। কিন্তু না, ইফাজ নিশ্চুপ ছিল। অহমি ল্যাগেজ হাতে বেরিয়ে যাওয়ার আগে মিসেস রূপসা মুখ বেঁকিয়ে বলে উঠলেন, বাপু এ কেমন অপায়া মেয়ে আমার ছেলের কপালে জুটল, যে কিনা মা হতে পারবে না। ভাগ্যি সাপদ বিদেয় হয়েছে আমার ইফাজটার কপাল থেকে। বলি শুনছো ইফাজের বাবা, আমি আগেই জানতাম এই মেয়ের মাঝে খাদ। কিন্তু তুমি তো শুনোনি, ছেলের পছন্দে একদম হ্যাঁ হ্যাঁ বলেই গিয়েছিলে। মুখ বেঁকিয়ে। মায়ের এমন কথা শুনে ইফাজ দ্রুত রাগে বড় বড় পা ফেলে হনহন করে উপরে নিজের রুমে যেতে লাগল। প্রাক্তন শাশুড়ি মায়ের এহেন কথা শুনে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে ল্যাগেজ নিয়ে বেরিয়ে গেল অহমি। রাগে ইফাজের ঘাড়ের রগ ফুলে উঠেছে, সাথে কপালের রগগুলোও ফুলে উঠেছে। বর্তমানে সাইকোর মতো দেখতে লাগছে ইফাজকে। রাগে সামনে থাকা কাচের টেবিলটাকে উল্টো করে ফেলে দিল ইফাজ। এদিকে উপরের রুম থেকে কিছু শব্দে কেঁপে উঠল ড্রয়িং রুমে উপস্থিত থাকা সকল লোকজন। মি আয়মান দ্রুত উপরে উঠে যেতে লাগলেন, সাথে বাড়ির সকল লোকজন। ইফাজ রুমের প্রতিটা জিনিস ভেঙে ফেলছে আর রাগে চিৎকার করে বলে উঠেছে, আমাকে কেন ঠকালে অহমি, কেন আমায় ঠকালে? বলেই চিৎকার করে জিনিসপত্র ভাঙছে ইফাজ। অন্যদিকে ইফাজ অহমিকে ডিভোর্স দিয়েছে মুহূর্তেই তা পাড়ায় ছড়িয়ে পড়ছে। ড্রয়িং রুমে মাথা নিচু করে বসে আছে অহমি, পাশেই তার দুই ছোট বোন আর বাবা মা, সাথে বাড়ির সকল বড়রা আর পাড়ার কিছু লোকজন। ড্রয়িং রুমে উপস্থিত থাকা পাড়া প্রতিবেশী লোকজনেরা নিজেদের মধ্যে কানাঘুষা শুরু করে দিয়েছে। অহমির বাড়ির বাহিরে লোকজনের ভিড়। সবার মুখে একটাই কথা, মাননীয় সম্মানী ব্যক্তি ঈশান শিকদারের বড় মেয়ে অহমিকে তার স্বামী ডিভোর্স দিয়ে দিয়েছে। ড্রয়িং রুমে উপস্থিত থাকা এক মহিলা শব্দ করেই বলে দিয়েছেন, নিশ্চয় মেয়েটার মাঝে কোন সমস্যা আছে, যা দেখে স্বামী ডিভোর্স দিয়ে দিয়েছে আর বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। অন্যজন বলে উঠল, হয়তো কোনো পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক ছিল, তাই হয়তো শ্বশুর বাড়ি লোকজন জানতে পেরে ছেলেকে দিয়ে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে।
লোকজনের এমন লাগামহীন কথাবার্তা শুনে আর নিজেকে সামলাতে পারল না, অহমি নিঃশব্দে মাথা নিচু করে কান্না করে দিল। মি ঈশান শিকদার চেঁচিয়ে উঠলেন, এই আপনারা এখানে আমার মেয়ের নামে এমন বাজে কথা বলছেন কেন? কেউ কি কখনো আমার মেয়েকে কোন ছেলের সাথে ঘুরতে দেখেছেন বা মিশতে দেখেছেন? তাহলে কি কারণে আমার মেয়ের নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন? রাগে চেঁচিয়ে মুহূর্তেই উপস্থিত থাকা সকল লোক মুখ কালো করে বেরিয়ে যেতে লাগলেন। লোকজনের এমন থুথু ছিটেনো কথাবার্তা শুনে মেয়ের প্রতি চটে গেলেন মিসেস রুম্পা। রাগে সাপের মতো ফুঁসে উঠলেন তিনি। যাক, কাল না দেখেই গটগট করে বলে উঠলেন, বলি আমাদের কি শান্তি দিবি না? বিয়ের আগেও জ্বালিয়ে মেরেছিস, আর এখন বিয়ের পরও ডিভোর্সি হয়ে এখানে এসেছিস। লোকের কাছে গালমন্দ করতে এখনো জ্বালাচ্ছিস। বলি এবার একটু শান্তি দে, আর শোন, এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যা। তোর জন্য আমার দুই মেয়ের ভবিষ্যৎ তো আর নষ্ট করতে পারি না, তাই বেরিয়ে যাবি আমার বাড়ি থেকে। মিস্টার ঈশান এখন কিছু বলতে পারলেন না, ওনার পক্ষে স্ত্রীর বিরুদ্ধে যাওয়া ভয়ঙ্কর অসম্ভব ব্যাপার। এদিকে মায়ের এমন কথা শুনে আজ সত্যিই অহমি মানতে বাধ্য হচ্ছে, সৎ কখনো আপন হতে পারে না। অহমির আজ সত্যিই এই চেনা শহরটাকে বড্ড অচেনা মনে হচ্ছে, যেখানে না আছে ভালোবাসা আর না আছে নারীর সম্মান, আছে শুধু অভিমান। এক বুক কষ্ট, অসম্মান, অভিমান। ইফাজের প্রতি বড্ড অভিমান হচ্ছে অহমির। আর এক চুল দাঁড়ালো না, অহমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল। এদিকে মেয়ের অভিমানের সম্পর্কে গত হয়েছে ঈশান। মেয়ের এরূপ আচরণে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তিনি। আনমনে মাঝ রাস্তায় হাঁটছে অহমি, আর ভাবছে তার ভাগ্য কি এই কঠিন পরিহাস লেখা ছিল। ছোটকাল থেকে সবার কাছ থেকে বঞ্চিত হয়ে এসেছে। বিয়ের পর ভেবেছিল ইফাজ তাকে ভালোবাসবে, তার সব দুঃখ কষ্ট ভুলিয়ে দিবে, কিন্তু বিয়ের 4 মাস পূর্ণ না হতেই ইফাজ অহমিকে ডিভোর্স দিয়ে দিল। আনমনে হাঁটতে হাঁটতে হঠাৎ কারো সাথে ধাক্কা খেয়ে তার উপর পড়ে গেল অহমি। মুহূর্তেই জ্ঞানে ফিরে এলে অহমি। তাড়াতাড়ি লোকটার উপর থেকে সরে এলো অহমি। আমতা আমতা করে ভয় ভয় বলে উঠল, আই এম ভেরি সরি। আসলে আমি দেখতে পাইনি। সরি সরি। ভয় ভয়। অহমি কাঁপা কাঁপা চোখে ভালো করে সামনে তাকিয়ে দেখল সুদর্শন একজন পুরুষ তার সামনে দাঁড়িয়ে আছে আর জ্যাকেট ঝাড়ছে। লোকটা জ্যাকেট ঝাড়া বন্ধ করে অহমিকে শক্তপোক্ত গলায় বলে উঠল, স্টুপিডদের মতো রাস্তায় চলাফেরা করার কোনো মানে হয় না, ইডিয়েট কোথাকারের। আপনাদের মতো থার্ড ক্লাস মেয়েরা পারেই বা কি? রাস্তায় যার তার শরীরের উপরে গিয়ে পড়েন। বড়লোক ছেলে দেখলেই কি এরকম গায়ের উপর গিয়ে পড়েন? রেগে শক্ত গলায়। লোকটার কথা শুনে মুহূর্তেই জল চলে এলো অহমির চোখে। অশ্রুসিক্ত চোখে ছেলেটার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, সরি, আসলে আমি দেখতে পাইনি, পেলে কখনো আপনাদের মতো বড়লোকদের রাস্তার আশেপাশে দিয়ে যেতাম না। বলেই অহমি চোখ মুছতে মুছতে চলে গেল। এদিকে অহমির কথায় রাগে চোয়াল শক্ত করে ফেলল সেরিস। চোখ বন্ধ করে রাগে বলে উঠল, স্টুপিড মেয়ে। বলেই হনহন করতে করতে গাড়িতে গিয়ে বসল সেরিস। ইফাজ, আপনি কেন আমার সাথে এরকমটা করলেন? আজ আপনার জন্য সমাজের প্রতিটা লোক আমার গায়ে থুথু ছিটেল, আমার নামে বাজে কথা বলল। আচ্ছা, আপনিই বলুন, যেই জিনিসে কারো দোষ না থাকে, সমাজের প্রতিটা লোক তাকেই কেন দোষী প্রমাণ করতে উঠে পড়ে লেগে যায়? হাঁটুতে মুখ গুজে কান্নার স্বরে বলল অহমি, সত্যিই আমাদের দেশের কিছু কিছু মানুষ কারো যদি দোষ নাও থাকে, তাহলে তাকেই দোষী প্রমাণ করে। আর যার দোষ থাকে সেই আসল স্বাধীন মানুষদের মতো ঘুরে ফেরে। অহমি পারছে না আর এইসব সহ্য করতে। অহমি ভেবেছিল ইফাজ তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে। একটা আলাদা স্বপ্নের দুনিয়া সাজিয়ে নিয়েছিল ইফাজের সাথে।
কিন্তু দিন শেষে ইফাজ কি করল? তাকে ডিভোর্স দিয়ে দিল, ছেড়ে দিল, তাকে জীবনের অর্ধাংশ একা করে দিল। সন্ধ্যা পেরিয়ে রাত হচ্ছে, আর ততটাই বিভীষিকাময় মুহূর্তগুলো অহমীর মনের মাঝে গভীর দাগ কাটছে। তার কাছে ভয় লাগছে, চারদিকে মানুষের আনাগোনাও কম হয়ে যাচ্ছে। শোনা যায় এখানে সন্ধ্যার পর আর কোনো মানুষ থাকে না, থাকে শুধু মানুষরূপী পশুরা, যারা মদ খেয়ে মাতলামি করে আশেপাশে দিয়ে কোনো মেয়ে যাওয়ার পথে তাকে ইভটিজিং, অসম্মানিত, বিরক্ত করে। ফলে লজ্জায় মেয়েটি নিজের ক্ষতি করে বসে। অহমীর মনের মাঝে ভয়েরা এসে হানা দিয়েছে। অহমী মনে মনে ভাবছে, যদি এখন ইফাজ এসে তার দিকে হাত বাড়িয়ে বলতো, অহমী আমি মানি না এই ডিভোর্স, আমরা আমাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যাব, তোমাকে সবসময় নিজের ভালোবাসা দিয়ে আগলে রাখব। কিন্তু আফসোস, ইফাজ এমন কিছুই করবে না। কারণ অহমী যে ইফাজের থেকে শত গুণ দূরে চলে আসছে, যেথায় ইফাজ চাইলেও অহমীকে খুঁজে পাবে না। হ্যাঁ, অহমী চলে এসেছে তার বাড়ি থেকে পালিয়ে, যেখানে মা, বাবা, সমাজের দৃষ্টিভঙ্গিতার লোকজন। আর না থাকবে ভালোবাসার ইফাজ, থাকবে শুধু অচেনা শহর, অচেনা অলিগলি, আর থাকবে অচেনা ভিন্ন ধাঁচের মানুষজন। অহমীর ভাবনার মাঝেই কারো স্পর্শে হালকা কেঁপে উঠে অহমী। ভয়ের তো চোখে সামনে তাকিয়ে দেখে একটা ছেলে মাতালের মতো দুলছে আর বাজেভাবে হাসছে। অহমী ভয় লোকটার থেকে দূরে চলে আসে। অহমী দূরে যেতেই লোকটা তাকে একটানে নিজের কাছে নিয়ে আসে। ভয় অহমী লোকটাকে ধাক্কাচ্ছে, কিন্তু পারছে না। একজন পুরুষের কাছে একজন মহিলার শক্তি নিছকই তুলনাহীন। একসময় অহমীর ভীষণ নাড়াচাড়ায় লোকটা রেগে অহমীর গালে প্রচণ্ড শব্দে একটা চড় মারে। এতে অহমী পাশে থাকা বেঞ্চের উপর গিয়ে পড়ে। চড়ের গতিটা এতটাই জোরে ছিল যে অহমীর ঠোঁট ফেটে রক্ত গড়াতে লাগে। লোকটা অহমীকে আবারও স্পর্শ করতেই অহমী এবার নিজের গায়ের সব শক্তি দিয়ে লোকটাকে ধাক্কা দিয়ে অন্ধকারে দৌড়াতে থাকে। হালকা ল্যাম্পপোস্টের আলোয় একটা গোলাপ আর একটা কাগজের টুকরো হাতে বসে আছে সেরিস। জীবনে যাকে চেয়েছে তাকে সে পায়নি, আজ হেরে গেছে সেরিসের ভালোবাসা। সেরিস আফসোস করছে, যদি আর একটু আগে মেরিট কোর্টে গিয়ে পৌঁছাতে পারত। সেরিসের রাগ হচ্ছে মেয়েটার উপর। তার জন্য আজ তার ভালোবাসা তার সামনেই অন্য কারো হয়ে গেছে। সেরিস রাগে কাগজের টুকরোটুকু ছিঁড়ে ফেলল। ইডিয়েট মেয়ে, তোমাকে যদি আরেকবার পাই না তাহলে দেখবে তোমাকে আমি কি করি। রাগে গিজগিজ করতে করতে সেরিসের বলার সাথে সাথে কেউ হুমড়ি খেয়ে তার বুকের উপর পড়ল। আচমকা ভারী কিছু একটা বুকে পড়ায় ভড়কে যায় সেরিস, তবুও নিজের ব্যালেন্স ঠিক রেখে ভারী জিনিসটাকে ধরে ফেলে। সেরিস বুকের উপর থাকা রমণীর মুখের দিকে তাকাতেই ভড়কে গেল। এটা তো সকালে তার সাথে ধাক্কা লেগে তার উপর পড়ে যাওয়া মেয়েটা। সেরিস চমকে অহমীর মুখের দিকে তাকালো, দেখল অহমীর ঠোঁট ফেটে রক্ত গড়াচ্ছে আর ভয়ের তো আধো আধো চোখে তার দিকে তাকাচ্ছে। একসময় সেরিস বুঝতে পারে অহমী অতিরিক্ত ভয়ের কারণে অজ্ঞান হয়ে গেছে। সেরিস তৃতীয় কোন ব্যক্তির আজ পেয়ে সামনে তাকায়, দেখে সামনে একটা লোক মাতালবস্থায় ডুলছে, সম্ভবত মেয়েটির পিছু পিছু দৌড়াতে দৌড়াতে এসছে। এদিকে মাতালবস্থায় ডুলতে থাকা লোকটা সেরিসকে দেখে ভয় লোকটা কাঁপতে লাগল। আসলে আমরা যেই অবস্থায় থাকি না কেন, সামনে আব্বু আম্মুকে দেখে ঠিকই সোজা হয়ে যাই, যাকে বলে যাতে মাতাল তালে ঠিক। লোকটা সেরিসকে দেখে আর দাঁড়ালো না, উল্টো ঘুরে ভয়ের রেশ নিয়ে দৌড়াতে লাগল। এদিকে লোকটাকে এভাবে অহমীর পিছু আসতে দেখে সেরিস আজ করে ফেলল, আজ মেয়েটার সাথে বড় অঘটন ঘটনা ঘটে যেত যদি সে এখানে না থাকত। চোখ খুলে নিজেকে অন্য কারো বেডরুমে আবিষ্কার করতেই ভয় আতঙ্কে উঠল অহমী। ভয় ভয় চারদিকে তাকিয়েই পালানোর জন্য দৌড়ে বেড থেকে নেমে দরজা খোলার চেষ্টা করল অহমী। ভয় যেন অহমীর কথা বলার সাধ্যটুকুও হারিয়ে ফেলেছে। সে নিজের সমস্ত শক্তি দিয়ে দরজা খোলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। দরজা খোলার আরও একটু চেষ্টা চালাতেই অহমী খট করে দরজা খোলার আওয়াজ পেল, কিন্তু সেটা রুম থেকে বেরোনোর দরজা খোলার শব্দ নয়, বরং রুমের ভেতরে থাকা ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ।
অহমি চমকে পিছু তাকাতেই লজ্জায় পড়ে গেল। লজ্জায় চোখ বড় বড় করে সামনে তাকালো। হয়তো কখনো কল্পনাতেও আনেনি সামনে সেরিসকে এই অবস্থায় দেখবে। অহমি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে উঠল, আমি এখানে কি করে? ভীতু গলায়। সামনেই সেরিস টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বলে উঠল, আমার ইচ্ছা হয়েছে তাই আপনি এখানে আমারই রুমে। চুল মুছতে মুছতে গম্ভীর গলায় জবাব দিল সেরিস। অহমির যেন কথা গলায় আটকে আসছে। রুদ্ধদ্বার কণ্ঠে কাপা কাপা গলায় বলে উঠল, এটা কাকার বাড়ি? অহমি নিজের প্রশ্নেই নিজেই বেকুব হয়ে গেল। সেরিস ভ্রু কুঁচকে বলে উঠল, এভাবে নাগিনদের মতো রূপ পাল্টানোর সময় যেভাবে কাঁপে সেভাবে কাঁপছেন কেন? মনে হচ্ছে সামনে বাঘ দেখছেন। ভ্রু কুঁচকে সেরিসের এমন উত্তরে ভরকে গেল অহমি। মুহূর্তেই মনে পড়ে গেল সামনে সেরিস খালি গায়ে দাঁড়িয়ে আছে। এটা মনে পড়তেই অহমি চোখ বড় বড় করে সেরিসের চোখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে আমতা আমতা করতে লাগল। কিছুক্ষণ কেটে যাওয়ার পরও কোনো সাড়া শব্দ না পেয়ে অহমি মাথা তুলে সামনে তাকাল। দেখল সেহরিসটি শার্ট পরে তার দিকে দুহাত বাজ করে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। সেহরিসের চোখে চোখ পড়তেই জমে গেল অহমি। সেহরিস শীতল চোখে তার দিকে তাকিয়ে আছে। দুজনের চোখে চোখ পড়তেই সেহরিস ধীর পায়ে এক পা দুপা করে অহমির দিকে আগাচ্ছে। এদিকে সেহরিসের আগানো দেখে ভয় জমে গেল অহমি। সেহরিস আগাচ্ছে আর অহমি ভয় একটু করে পেছাচ্ছে। পেছানোর জায়গা নেই আর, কারণ পিছনেই দরজা। অহমি থেকে গেল দরজার সাথে। সেহরিস অহমির দিকে হালকা ঝুঁকে মুখটা অহমির মুখের কাছে নিয়ে গেল। তখনই সেহরিস খট করে দরজা খুলে ফেলল আর সরে এলো অহমির কাছে থেকে। আপনি কি সামনে থেকে সরবেন নাকি এভাবে সার্কাসের জোকার মূর্তির মতো এভাবে দাঁড়িয়ে থাকবেন? রুমের এক কোণায় দাঁড়িয়ে আছে অহমি, মাথা নিচু করে ভাবছে। তখন সেহরিস কি করেছে আর অহমি কি ভেবেছে ভাবতেই অহমির ইতস্ততবোধ করতে লাগল। অহমি ভাবছে এখান থেকে কি করে বাহিরে যাবে। কিন্তু বাহিরে গেলে যদি আবারও সেই সময়ের ঘটনার শিকার হয়, আজ সেহরিস ছিল বলে বেঁচে গেছে অহমি। সেই সময়ের লোকটার কথা ভাবতেই অহমির গায়ে কাঁটা দিয়ে উঠছে। আজ যদি ইফাজ তাকে ডিভোর্স না দিত, তাহলে এতক্ষণে হয়তো ইফাজ অফিস থেকে ফিরত আর রোজকার মতো তার জন্য বেলিফুলের মালা, আলতা, অনেকগুলো চকলেট আনত। কিন্তু নিয়তি আর ইফাজ আর অহমি সম্পর্কটাকে ছিন্ন বিচ্ছিন্ন রূপে পরিণত করল। এলোমেলোভাবে পার্কে বসে আছে ইফাজ। অহমির জন্য কোথাও একটা দুঃখ অনুভব করছে সে। যখন থেকে অহমির শূন্যতা লাগতে শুরু করেছে তখন থেকে ইফাজের মন হাহাকার করছে। অহমিকে একটিবার দেখার জন্য শিকদার বাড়িতে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে মিসেস রুম্পার থেকে এক ঘা কথা শুনে আর দাঁড়ায়নি। ইফাজ ব্যর্থ হয়ে চলে এসেছে সে বাড়ি থেকে। মাথা নিচু করে পার্কের একটি নিরলা বেঞ্চিতে বসে আছে ইফাজ। মুখে হাজারো ক্লান্তি নিয়ে দীর্ঘশ্বাস নিয়ে আনমনে বলে উঠল, আমি জানি অহু, সমাজ একজন ডিভোর্সি মেয়ের জন্য কতটা কঠিন। কিন্তু আমি নিরুপায় ছিলাম অহু, সত্যিই নিরুপায় ছিলাম। যদি আমি তোমায় না ছাড়তাম তাহলে তোমাকে পৃথিবীর আলো ত্যাগ করতে হতো। আমি চাইনি তোমার কোনো ক্ষতি হোক। আমায় ক্ষমা করে দিও অহু। কিন্তু তুমিও আমায় ঠকিয়েছ অহমি। বলতে বলতে ইফাজের চোখে থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ভালোবাসা এমন একটা জিনিস যা কখনো কখনো কারো মোহে পড়তে বাধ্য করে, আবার কাউকে ছেড়ে দিতে বাধ্য করে। ইফাজের ক্ষেত্রেও তাই হয়েছে। সে কখনোই সমাজের চোখে অহমিকে একজন ডিভোর্সি মেয়ে অসম্মানিত করতে চায়নি, কিন্তু নিয়তি তাকে এটা করতে বাধ্য করিয়েছে। ইফাজ জানে অহমির মাঝে কোনো খাদ নেই, কিন্তু তাকে ছাড়ার জন্য ইফাজ অহমির বিরুদ্ধে মিথ্যা হসপিটাল রিপোর্ট বানিয়েছে, যেখানে স্পষ্ট লেখা অহমি কোনোদিন মা হতে পারবে না। কিন্তু কথাটা সম্পূর্ণ মিথ্যা। ইফাজ তা ভালো করেই জানে।
কথাগুলো ভেবে ইফাজ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। কারণ ইফাজ যে বাধা, সে শত চাইলেও অহমিকে নিজের কাছে ধরে রাখতে পারবে না, কারণ ইফাজের অধিকারী অন্য একজন। যে যা বলবে ইফাজ তার লক্ষ্মী ছেলের মতো তাই করবে, ঠিক যেভাবে তার কথায় অহমিকে ডিভোর্স দিয়েছে। আমি বাড়ি যাব, ইতস্তত বোধ করে। অহমির কথা শুনে ল্যাপটপে কাজ করা বন্ধ করে অহমির দিকে ভ্রু কুঁচকে গম্ভীরভাবে তাকালো সেহরিশ। অহমির দিক থেকে চোখ সরিয়ে সেহরিশ আবারও ল্যাপটপে চোখ দিল। সেহরিশের হেলামিতে অহমি আবারও ইতস্তত বোধ নিয়ে বলে উঠল, আমি বাড়ি যাব প্লিজ। এবারও ঠিক আগের রিয়েকশন নিয়ে অহমির দিকে তাকালো সেহরিশ। কিছুক্ষণ তাকিয়ে উঠে ধীর পায়ের অহমির দিকে আগাতে লাগল। এদিকে সেহরিশের এইরকম আগানো দেখে ভয় পেল অহমি। চোখ দুটো বড় বড় করে ফেলল। সেহরিশ অহমির দিকে আগাতে আগাতে বলে উঠল, আপনার ব্যাপারে আমি সব জানি মিস অহমি শিকদার। সরি মিস বললাম, কারণ আপনি তো আগে অন্য কারো মিসেস ছিলেন, তবে এখন আর নন, কারণ কালই তার সাথে আপনার ডিভোর্স হয়েছে। এরপর বাবার বাড়িতে গিয়েছে, সেখানে সৎ মায়ের কঠিন আচরণ বাড়ি থেকে পালিয়ে এসেছেন। আর ঠিক তখনই আপনার সাথে আমার দেখা। স্লো কণ্ঠে সেহরিশের কথা শুনে অবাক হয়ে সেহরিশের দিকে তাকালো অহমি। ভাবছে সেহরিশ এত কিছু জানে কিভাবে। অহমির ভাবুক চেহারা দেখে সেহরিশ বাঁকা হেসে বলে উঠল, বর্তমানে আপনার যাওয়ার কোনো জায়গা নেই একমাত্র এবারই ছাড়া। আমার কাছে একটা অফার আছে। আমার মনিমা অনেক অসুস্থ, এক কথায় বলতে গেলে প্যারালাইসও। তোমার কাজ হচ্ছে ওনাকে দেখে রাখা, কখন কি প্রয়োজন হয় সেটা দেখা। ফলে তুমি এখানে থাকতে পারবে, আর তোমার সব খরচ আমি দিয়ে দিব। কি রাজি? বাঁকা হেসে অহমি মাথা নিচু করে নিল। কিছু সময় নিয়ে ভাবতে লাগল, সেহরিশের কথায় সে কি রাজি হবে নাকি হবে না। সেহরিশ অহমির দিকে আগানো বন্ধ করে দুহাত বাজ করে অহমির দিকে তাকিয়ে রইল। অহমি কিছুক্ষণ ভেবে চিন্তে সিদ্ধান্ত নিল সে সেহরিশের কথায় রাজি হবে। যদি রাজি না হয় তাহলে তাকে এবারই ছাড়তে হবে, রাস্তায় যেতে হবে। কিন্তু কালকের মতো ঘটনাটা যদি আবার ফেস করতে হয়। অহমি ভয়ে ভয়ে বলে দিল, আমি রাজি। তবে আমি এই রুমে থাকব না। সেহরিশ মুখে বাঁকা হাসি বজায় রেখে বলে উঠল, রুম থেকে বেরিয়ে রুমের অপরদিকে একটি রুম আছে, সেটাই তোমার রুম। সব গোছগাছ করা আছে, যাও। বলেই ল্যাপটপের দিকে মনোযোগী হলো সেহরিশ। অহমি দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে অন্য রুমে চলে যেতে লাগল। এবার অহমি আর সেহরিশের পরিচয় দেওয়া যাক। অহমি শিকদার, বয়স 19, দেখতে মাশাআল্লাহ ভালোই, তবে গায়ের রং উজ্জ্বল শ্যামলা। চেহারায় অনেক মায়া, যে কেউ একবার দেখলে তার মায় আবদ্ধ হতে বাধ্য হবে। অহমিরা 3 বোন, কোনো ভাই নেই অহমির। 2 বোন তার সৎ বোন। অহমির 2 বছর থাকতেই অহমির মা অহমিকে আর ঈশানকে ছেড়ে চলে যান। তার কিছুদিন পর ঈশান শিকদার আবার বিয়ে করেন মিসেস রুম্পাকে। বিয়ের বছর খানেক মিসেস রুম্পা অহমিকে স্নেহের চোখে দেখত। কিন্তু যখন দেখতে দেখতে ওনার নিজস্ব সন্তান হলেন, তখন থেকেই মিসেস রুম্পা খিটখিটে স্বভাবে হয়ে যান। এক প্রকার অহমিকে বোঝা ভাবা শুরু করেন। অহমির বাবা পাড়ার স্কুলের হেডমাস্টার, এক হিসেবে ওনার আলাদাই একটা নাম ডাক ও সম্মান আছে। সেহরিশ চৌধুরী, বয়স 26-এর কাছাকাছি, দেখতে মাশাআল্লাহ দুধে আলতা গায়ের রং, মুখে হালকা খোঁচা খোঁচা দাড়ি, লম্বায় 5 ফুট 9 ইঞ্চি, চোখের মনি বাদামি কালারের, যা যে কোনো মেয়ে একবার দেখলেই সেই চোখে ডুবে যাবে। সেহরিশের মা বাবা নেই। ছোট থাকতে তার বাবা ব্রেন স্ট্রোকে মারা যায়। তার কিছু বছর পর সেহরিশের মা স্ট্রোক করেন। এরপর থেকে সেহরিশ তার মনিমা আর বাবাইয়ের কাছে থাকে। সেহরিশের বাবাই আজমিন চৌধুরী বর্তমানে ইন্ডিয়ায় বিজনেস করেন, বছরে একবার বাড়িতে আসেন। সেহরিশ আপাতত পড়ালেখা শেষ করে তাদের বাংলাদেশের বিজনেস সামলাচ্ছে। এই হলো সেহরিশ আর অহমির পরিচয়।
রুমের ভিতরে বেডে চুপটি করে বসে আছে অহমি। শত চাইলেও ইফাজের কথা ভুলে থাকতে পারছে না। যতই হোক বারবার ইফাজের কথা মনে পড়ছে। অফিস থেকে আসার সময় ইফাজ তার জন্য কত কিছু নিয়ে আসতো, ছুটির দিনে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত, কত দুষ্টমি খুনসুটি করত। কিন্তু ভাগ্যর পরিহাস, দুইজন দুই প্রান্তে পৌঁছে গেছে। অহমি এইসব ভাবতে ভাবতে তার চোখ থেকে আপনা আপনি জল গড়াতে লাগল। আসলেই প্রথম ভালোবাসা কেউ সহজেই ভুলতে পারে না। অহমির ব্যাপারে সেটা হয়েছে। সে ইফাজ আর তার খুনসুটি মাখা সময়গুলো ভুলতে পারছে না। সময় কখনো থেমে থাকে না। সময় নিজের আপনগতিতে চলতে থাকে। অহমি সেহরিশের বাড়িতে এসেছে 1 সপ্তাহ হয়ে গিয়েছে। এই সপ্তাহ খানেকের মধ্যে অহমির সাথে মিসেস রিহিয়া বেগমের সম্পর্কে সেহরিশের মনিমার সাথে অহমির বেশ ভালোই ভাব জমে গেছে। মিসেস রিহিয়া কথা বলতে পারেন, নিজে নিজে খেতে পারেন, কিন্তু হাঁটতে পারেন না। রিহিয়া বেগমের সাথে বাগানে ফুল নিয়ে কথা বলছে আর মিটিমিটি হাসছে অহমি। আজ কতদিন পর তার মুখে একটু হলেও হাসি ফুটেছে। অন্যদিকে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে সেহরিশ, দৃষ্টি তার অহমির দিকে। মেয়েটা হাসতেও পারে, আর হাসলে তাকে এক অপূর্ব লাগে। সেহরিশের জানা ছিল না। এক শিলত চাহনি নিয়ে অহমির দিকে তাকিয়ে আছে সেহরিশ। অহমির সাথে যা হয়েছে তা ভেবে সেহরিশের একটু খারাপ লাগছে। সেহরিশের ঠোঁটে আনমনা হাসি ফুটে উঠল। আনমনে বলে দিল, এই মেয়েটা হাসতেও পারে, আগে জানা ছিল না। হাসলে যে মেয়েটাকে অপূর্ব লাগে তাও জানা ছিল না। সত্যিই মেয়েরা আলাদাই এক অপরূপায়, কয়েকদিনে মনিমার কত কাছেই হয়ে গেছে। মেয়েটা সত্যিই কিউট, আনমনে বলে উঠল সেহরিশ। মনিমার সাথে কথা বলতে বলতে অহমি চোখ যায় উপরে নিজের রুমের বেকনিতে দাঁড়িয়ে থাকা সেহরিশের দিকে। লোকটা তার দিকে অদ্ভুত চাহনিতে তাকিয়ে আছে। অহমি একটু অস্বস্তি নিয়ে নিজের ওড়না ভালোভাবে গায়ে জড়িয়ে নিল। এদিকে অহমির কাণ্ড দেখে মুচকি হেসে উঠল সেহরিশ। মেয়েটা বড্ড ইতস্তবোধী। আজ প্রথম ভার্সিটিতে এসেছে অহমি। পাশেই ফুল ভাব নিয়ে, যাকে বলে হিরো হিরো ভাব নিয়ে অহমির পায়ের সাথে তাল মিলিয়ে হাঁটছে সেহরিশ। সেহরিশের কাণ্ডে অহমি বিরক্ত হয়ে আর চোখে সেহরিশের দিকে তাকাচ্ছে অহমি। চারপাশে ছেলে মেয়েরা ড্যাব ড্যাব করে সেহরিশ অহমির দিকে তাকিয়ে আছে। সবার এভাবে তাকিয়ে থাকা দেখে আনইজি ফিল করল অহমি। ইতিমধ্যে ভার্সিটির সবাই ইফাজ আর অহমির কথা জেনে গেছে। সেহরিশ সব ফর্মালিটি পূরণ করে অহমিকে ক্লাস পর্যন্ত পৌঁছে দিল। ক্লাসে ঢুকতেই সবার হাজারো প্রশ্নের মুখোমুখি হল অহমি। মাথা নিচু করে মধ্যে বেঞ্চে বসল অহমি। চারিদিকে ছেলে মেয়েগুলো তাকে নিয়ে কানাঘুষা করছে আর মিটিমিটি হাসছে। তাদের কথা স্পষ্ট শুনতে পারছে অহমি। দোস্ত, শুনেছিস মেয়েটাকে তার হাজবেন্ড ছেড়ে দিয়েছে শুনলাম। মেয়েটার মাঝে নাকি কোন খাদ আছে, তাই হাজবেন্ড ডিভোর্স দিয়ে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কান ঘুষা করে অন্যজন বলে উঠল, দেখ দেখ, হাজবেন্ড ডিভোর্স দিয়েছে, দুদিনও হয়নি, মেয়েটা একটা ছেলের সাথে ঘুরঘুর করছে, আর এইসব মেয়েরা ক্যারেক্টারলেস দেখেই হাজবেন্ড ছেড়ে দেয়। মিটমিট করে হেসে ওদের কথা শুনতে পেয়ে আরো নিবিড়ভাবে মাথা নিচু করে নিল অহমি। চোখে জল চিকচিক করে উঠল। আজ শুধু ইফাজের জন্যেই তাকে লোকজনের থেকে এইসব কথাবার্তা শুনতে হচ্ছে। যত সময় যাচ্ছে ইফাজের প্রতি অহমির সব ভালোবাসা ঘৃণা, অভিমানে পরিণত হচ্ছে। ইফাজ অহমির সম্পর্কটা আজ সমাজের কাছে হাস্যকরে পরিণত হয়েছে। অহমি কোন মতে ক্লাস শেষ করে বেরিয়ে গেল। আজ স্যার ম্যামও তার আর ইফাজের সম্পর্কে প্রশ্ন তুলেছে। ভাবতে গায়ে কাটা দিয়ে উঠছে অহমি। রাস্তার মোড়ে আসতেই হঠাৎ কেউ অহমিকে একটানে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল। হঠাৎ এভাবে টান দেওয়া নিজেকে সামলাতে পারল না অহমি। সামনে থাকা ব্যক্তিটির বুকের সাথে মিশে গেল সে। হকচকিয়ে লোকটার মুখের দিকে তাকাতেই ঘৃণায় দমে গেল অহমি। কেননা সামনে ইফাত দাঁড়িয়ে আছে।
ইফাজকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে নিল অহমি হিজাব ঠিক করে মুখে কাঠিন্যতা এনে বলে উঠল, এভাবে পথে ঘাটে অচেনা অজানা একটা মেয়েকে জড়িয়ে ধরার সাহস হয় কি করে আপনার? কাঠুইনটা ফুটিয়ে। অহমির এমন কথা হয়তো ইফাজ কল্পনাও করতে পারেনি। আজ পুরো 2 সপ্তাহ পর অহমিকে এভাবে দেখেছে ইফাজ। নিজের পুরনো ভালোবাসাকে দেখে নিজেকে ঠিক রাখতে পারেনি ইফাজ। ধীর গলায় ইফাজ বলে উঠল, অহু কেমন আছো? এতদিন কোথায় ছিলে তুমি? তোমার জন্য আমার অনেক ধীর গলায়। ইফাজকে পুরো কথা শেষ করতে না দিয়ে রাগে ফোঁস ফোঁস করতে করতে বলে উঠল অহমি, নিজেকে সংযত করুন ইফাজ, আমার সাথে আপনার কোন সম্পর্কে অবশিষ্ট নেই, কারণ আপনি নিজেই আমাকে ছেড়ে দিয়েছেন। জানেন এই সমাজ একটা ডিভোর্সি মেয়েকে মেনে নেয় না, প্রতিনিয়ত তাকে তুচ্ছ প্রমাণ করে, যেমন আমাকে প্রতিনিয়ত লোকজন। সমাজ থেকে আমায় ভিত্তিহীন কথাবার্তা শুনতে হচ্ছে। ধরা গলায় কথাগুলো যেন অহমির গলায় জোর পাকিয়ে বসল, যেন সেগুলো ইফাজের সামনে আসতে চাইছে না। ইফাজ অহমির হাত চেপে ধরে বলে উঠল, অহু আমায় ক্ষমা করে দিও প্লিজ, দেখো আমাদের সম্পর্কটা আমি ভাঙতে চাইনি, কিন্তু আমি নিরুপায় ছিলাম, সত্যিই নিরুপায় ছিলাম। অহমির হাত চেপে ব্যথিত গলায়। অহমি আশেপাশে খেয়াল করল লোকজন তাদের দিকে তাকিয়েই কানাঘোষা করছে। এটা দেখে ঘৃণা রাগে ঝাড়ি দিয়ে হাত ছাড়িয়ে নিল ইফাজের থেকে আর সজোরে ইফাজের গালে একটা চড় মেরে বলে উঠল, নিজের লিমিটে থাকুন ইফাজ, আপনার জন্য আমার নামের পাশে চরিত্রহীন উপাধিটা লেগে গেছে। আর আমার নাম অহমি অহু নয়, দ্বিতীয়বার থেকে আপনারই অসহ্য। বিরক্ত মাখা চেহারা নিয়ে আমার সামনে আসবেন না বলেই অহমি চোখের জল মুছে দ্রুত দৌড়ে চলে গেল। শূন্য চোখে গালে হাত দিয়ে অহমির যাওয়ার পথে চেয়ে আছে ইফাজ। কখনো ভাবতে পারেনি যে অহমি সবার মাঝে এভাবে পাবলিকলি তাকে চড় মারবে। কিন্তু এটা যে তার প্রাপ্য ছিল, তার জন্যই আজ মেয়েটা কতটা কষ্ট পাচ্ছে। ভাবতেই ইফাজের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ব্যথিত মন নিয়ে ধীর পায়ে চলে গেল ইফাজ। নিয়তি তাদের দুজনের ভাগ্য নিয়ে করুণ খেলা খেলছে। বাড়িতে ঢুকেই নিজের রুমে চলে গেল অহমি। ফ্রেশ হয়ে নিচে মণিমার রুমে চলে গেল সে। গিয়ে দেখে মিসেস রিহিয়া হুইল চেয়ার ছেড়ে ওঠার চেষ্টা করছেন। মিসেস রিহিয়া পড়ে যেতে নিলেই অহমি দ্রুত জলদি মিসেস রিহিয়াকে ধরে আবার চেয়ারে বসিয়ে দেয়। মণিমা, তুমি একা একা কেন উঠতে যাও? যদি এখন পড়ে যেতে তাহলে কি হতো ভাবতে পারছ? আর এমন করবে না বুঝলে। আমি আসলে আমার সাহায্য ওঠার চেষ্টা করবে, একা একা ভুলেও এমন করতে যাবে না। হালকা অভিমান মিশ্রিত কণ্ঠে। অহমির এমন কথা শুনে মিসেস রিহিয়া একগাল হেসে বলে উঠলেন, পাগল মেয়ে, সবসময় এত আমাকে নিয়ে দুশ্চিন্তা করিস না তো, সবসময় বলিস মণিমা এটা করো না, মণিমা ওটা করো না। উফ, তুই এত কেয়ার করিস যে মাঝে মাঝে মনে হয় তুই আমার মা। জানিস, যখন আমি ছোট ছিলাম তখন আমার মাও তোর মতোই আমাকে এত ভালোবাসতেন, তিনি খুবই মিশুল ছিলেন, যেমন তোর মতো। একগাল হেসে মিসেস রিহিয়া কথা শুনে মিসেস রিহিয়া হাঁটুতে মাথা রাখল। অহমির ভীষণ করে তার মায়ের কথা মনে পড়ছে, যদি সত্যিই সত্যিই আজ তার মা তার কাছে থাকত। মাঝে মাঝে সৎ মায়ের কঠিন আচরণ দেখে অহমির ভীষণ অভিমান হয় তার মায়ের প্রতি, কেন তাকে ফেলে গেল। মিসেস রিহিয়া আপনমনে অহমির মাথায় বিলি কেটে দিতে লাগলেন। ভার্সিটির জড়িয়ে ধরা ওই ছেলেটাকে ছিল অহমি। হঠাৎ সেরিসের কণ্ঠ শুনে চমকে উঠল অহমি। দ্রুত গায়ের ওড়না ঠিক বলে আমতা আমতা করতে লাগলো। অহমি কিভাবে সেরিসকে বলবে যে ওটা তার প্রাক্তন স্বামী ইফাজ ছিল? অহমিকে আমতা আমতা করতে দেখে সেরিস হালকা হেসে বলে উঠল, ওটা ইফাজ ছিল তাই না অহমি? আচ্ছা অহমি, আপনি কি ইফাজের লাইফে দ্বিতীয়বার ফিরে যেতে চান? হালকা হেসে সেরিসের কথা শুনে মাথা নিচু করে স্থির চোখে ফ্লোরের দিকে তাকালো অহমি। বলার ভাষা নেই তার কাছে। তার কি সত্যিই ইফাজের কাছে ফেরা উচিত? অহমির দ্বিধাদ্বন্দ্ব দেখে সেরিস মুচকি হেসে বিড়বিড় করে বলে উঠল,
বিশ্বাসহরণকারীকে কখনোই ক্ষমা করা যায় না, তবে ভালোবাসার কাছে সেটা তুচ্ছ। বলেই সেরিস রুম থেকে বেরিয়ে গেল। অহমি নিশ্চুপ হয়ে ধপ করে বিছানায় বসে পড়ল। চোখের পানি যেন আর বাদ মানছে না। অপরদিকে ক্লাবে রোদেলা আর একটা ছেলের ঘনিষ্ঠ মুহূর্তে দেখে থমকে সেদিকে তাকিয়ে রইল ইফাজ। যার জন্য এত কিছু করেছে, যার কথাতে একটা নিষ্পাপ মেয়েকে সমাজের চোখে খারাপ বানালো, সেই মেয়েটাই কিনা চরিত্রহীন কাজকর্ম করছে। এদিকে কিছু ভাঙ্গা শব্দে সেদিকে তাকালো রোদেলা, তাকাতেই চমকে উঠল। একই সামনে ইফাজ কোথা থেকে আসলো? রোদেলা চমকে হতচকিত হ্যাঁ ছেলেটার থেকে দূরে সরে আসলো। ইফাজের কাছে যেতেই দেখল ইফাজের হাত থেকে রক্ত টুকটুক করে পড়ছে। ইফাজের চোখের দিকে তাকালো রোদেলা, তাকাতেই ভয় দমে গেল সে। ইফাজ ভয়ঙ্কর রেগে আছে। ইফাজ রোদেলাকে সজোরে একটা চড় মেরে দিল, আর রোদেলার চুলের মুঠো ধরে বলে উঠল, আজ তোর জন্য আমি আমার অহমিকে এতটা কষ্ট দিয়েছি। সবার সামনে তার নামের পাশে চরিত্রহীন শব্দ লাগিয়েছি, অহমিকে ডিভোর্স দিয়ে সমাজের চোখে একজন ডিভোর্সি বানিয়েছি। শুধুমাত্র তোর কথায়, কিন্তু তুই যে নিজেও একটা চরিত্রহীন তা আজ এখানে প্রকাশ পেয়েছে। তুই কেন এমনটা করলি? ভয়ঙ্কর রেগে রোদেলাকে চড় মারার কারণে আর চুলের মুঠি ধরার কারণে রোদেলা রেগে ইফাজকে ধাক্কা দিয়ে বলে উঠল, হ্যাঁ, বাধ্য করেছি তোমাকে, কারণ তোমার আর অহমির এই প্রেমের সংসার আমি কিছুতেই মেনে নিতে পারিনি। অহমির সুখ আমার সহ্য হয়নি, আর তোমাকে আমি ভালোবাসতাম, তাই তোমাকে আর অহমিকে আলাদা করতে আমি এসব করেছি। বাধ্য করেছি তোমায় অহমিকে ডিভোর্স দিতে। রাগে ফোঁস করতে করতে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে ইফাজ। সবকিছু যেন তার স্বপ্নের মতো লাগছে। যেই রোদেলার জন্য এত কিছু করেছে, সেই রোদেলাই তাকে আড়ালে ঠকাচ্ছে। ভাবতেই ইফাজের গায়ে কাটা দিয়ে উঠছে। ভালোই তো ছিল ইফাজ অহমি। মাঝখানে রূপের মোহে পড়ে অহমিকে ভুল বুঝে রোদেলাকে নিজের করে পাওয়ার জন্য ইফাজ অহমির সাথে ঘৃণ্যতম কাজ করল। সমাজের চোখে ডিভোর্সি ও চরিত্রহীন মেয়ে নামে পরিচিত করে দিল। কিন্তু সত্যিই কি অহমি চরিত্রহীন, নাকি সে? কথাটা ভাবতেই প্রতি মুহূর্তেই ভেঙে পড়ছে ইফাজ। হয়তো কোনো এক নিষ্পাপ মেয়েকে ঠকানোর শাস্তি দিচ্ছে নিয়তি তাকে। থমকানো চোখে রোদেলার দিকে তাকিয়ে আছে। রোদেলা হিংস্র চোখে ইফাজের দিকে তাকিয়ে আছে, যেন আজ তার আসল রূপ ইফাজের সামনে বেরিয়ে আসছে। এই রাগে নিজেকে কন্ট্রোল করা তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। রোদেলা, তোমার জন্য আমার আর অহমির পবিত্র সম্পর্ক অপবিত্র হয়েছে। একমাত্র তোমার কারণে ও সমাজের চোখে ডিভোর্সি, চরিত্রহীন মেয়ে হিসেবে পরিচিত হয়েছে। এর জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। রাগ মিশ্রিত গলায় রোদেলা তাচ্ছিল্যের হেসে বলে উঠল, ওহ আচ্ছা ইফাজ মির্জা, এখন সব আমার দোষ। যেই আপনি আমার আসল রূপ দেখলেন, অমনি বলতে শুরু করেছেন সব দোষ আমার। দোষ তো আপনার। আপনি তো কোনো সময় অহমির যোগ্যই ছিলেন না। মানলাম আমি অহমি আর আপনার সম্পর্কটাকে সহ্য করতে পারতাম না, ইভেন অহমিকে না। কারণটা জানেন কি? কারণটা হলো আমি আপনাকে ভালোবাসতাম, কিন্তু আপনি সেই ভালোবাসার মর্যাদা দিননি। তাচ্ছিল্যের হেসে ইফাজ ধীর চোখে রোদেলার দিকে তাকাল। রোদেলা দীর্ঘনিশ্বাস নিয়ে বলতে আবারও লাগল, আমি শুধু চেয়েছিলাম আপনি এর অহমি আলাদা হয়ে যাক। অহমি সমাজের চোখে খারাপ প্রমাণ হোক। পরিশেষে আপনিও কষ্ট পান, আর দেখুন সবকিছু সেই মাফিকই হয়েছে, আর বাকি রইল অহমির মানা হওয়ার কথাটা। কথাটা তো সম্পূর্ণ মিথ্যা। আমি যেই বললাম অহমি পরকীয়া করে, সেই আপনি অন্ধের মতো অহমিকে ছাড়ার জন্য মিথ্যা মেডিকেল রিপোর্ট বানিয়ে রিজন হিসেবে দাঁড় করলেন। যে মা হতে পারবে না এমন মেয়েকে আমি আমার জীবনে চাই না। আরে অহমি পরকীয়া তো দূরের কথা, কোনোদিন কোনো ছেলের দিকে তাকাইওনি। রোদেলার কথা শুনে ইফাজ ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। রোদেলার ঠোঁট কামড়ে বলে উঠল, সত্যিটা তো জানেনই না আমি আর অহমি বেস্ট ফ্রেন্ড। আমি আপনাকে ভালোবেসেছি আর আপনি অহমিকে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারিনি।
আপনি আমার ছাড়া অন্য কারো। তাই প্ল্যান সাজিয়ে আলাদা করে দিলাম আপনাকে আর অহমিকে। বলেই পাগলের মতো হাসতে লাগলো রোদেলা। রোদেলার বোধগম্য হচ্ছে না যে এতে অহমির নিষ্পাপ জীবনটা নষ্ট হয়ে যাবে। সে তর পাগলামিতেই সীমাবদ্ধ। ইফাজ আর শুনতে পারছে না। মোহে পড়ে অহমির সাথে সম্পর্ক ছিন্ন করে দিল কেবলমাত্র মিথ্যা পরকীয়া কথা শুনে। সেহেরিসের বাড়ি। মণিমা, তুমি জানো আমার বেস্ট রোদ অনেক ভালো। জানো প্রতি বছরে আমাদের বার্থডেতে আমরা অনেক মজা করতাম, লুকিয়ে সবাই পচা ডিম সাথে আটার গুঁড়ি আনতাম, তারপর সুযোগ বুঝে রোদের মাথায় ফাটিয়ে আটার গুঁড়ি ঢেলে একেবারে চুলে মুখে মাখিয়ে পেতনি বানিয়ে দিলাম। খিলখিল করে হাসতে হাসতে মিসেস রিহিয়া মিটি হাসলেন। এই কয়েকদিনে মেয়েটাকে তার বড্ড আপন লাগে, মনে হয় একদম নিজের মেয়ের মতো। মিসেস রিহিয়া অহমির মাথায় হাত বুলিয়ে বলে উঠলেন, তুই তো দেখছি ভারী দুষ্টু, তোর বিয়ের পর তোর হাজবেন্ডের কি যে অবস্থা হবে। তবে তোর হাজবেন্ড হাজারো লোকের মধ্যে লাকি হবে তোর মতো দুষ্টু মিষ্টি মেয়েকে বিয়ে করে। হালকা হেসে মিসেস রিহিয়ার কথা শুনে মাথা নিচু করে নিল অহমি। তার জীবনটায় যে তাচ্ছিল্যতে ঘেরা। অহমি কি করে বলবে সে অপয়া, অলক্ষ্মী। সে কখনোই মা হতে পারবে না, কখনো মাতৃত্বের স্বাদ নিতে পারবে না। অহমির চোখের কোণায় পানি চিকচিক করে উঠল। আজ যদি ইফাজ এমনটা না করত তাহলে তাদেরও তো একটা সুন্দর সংসার হতো। ইফাজের সাথে যখন অহমির বিয়ে হয়েছে তখন থেকেই অহমি মনে মনে ছোট্ট একটা স্বপ্ন বুনে নিয়েছে। যেখান সে ইফাজ, ছোট্ট একটা ঘর, একটা কিউব বিড়াল, সাথে তাদের ছোট্ট প্রিন্সেস। কিন্তু ভাগ্য যে বেগতিক, নিমিষেই একটা ঝড়ে অহমির জীবনটা উলটপালট হয়ে গেছে। অহমি আড়ালে মিসেস রিহিয়ার থেকে চোখের জল মুছে নিল। মিসেস রিহিয়া অহমির চোখে পানি দেখতে পেয়ে ভ্রু কুঁচকে বলে উঠলেন, অহু, তুই কাঁদছিস? অহমি চমকে উঠল। হাসার নাটক করে আমতা আমতা করে বলে উঠল, কই না তো, চোখে কি জানি এক একটা প পড়েছে, তাই চোখের জল বেরিয়ে গেছে। হাসার নাটক করে। এতক্ষণ দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল সেরিস। অহমির মিথ্যা কষ্ট লুকানোর কৌশল দেখে ঠোঁট চেপে মিটি হাসল। আসলেই মেয়ে মানুষ এমনি, সবার সামনে যতই স্ট্রং থাকার চেষ্টা করুক না কেন, দিন শেষে শেষ রাত অবধি কান্নাই তাদের রাতের বন্ধু। সেরিস দীর্ঘ নিঃশ্বাস ফেলল। নিঃশব্দে নিজের রুমের দিকে চলে গেল। অহমি এর কত মিথ্যা কষ্ট লুকানোর চেষ্টা করবেন? দেখুন, সময় তো আর থেমে থাকে না কারো জন্য। আপনি চাইলেই আপনার জীবনটা আবারও নতুন করে সাজিয়ে নিতে পারেন। শুধু শুধু প্রতি রাতে এভাবে একটা ঠকলোকের জন্য কান্না করে কোন লাভ হবে না? নির্লিপ্ততা গলায় সেরিসের কথায় কান্নারত ভেজা চোখে সেরিসের দিকে তাকালো অহমি। এরপর চোখের জল মুছে নিজেকে স্বাভাবিক করার ব্যর্থ চেষ্টা করল। এতে রাতে সেরিসের এমন কথায় দ্বিধায় পড়ল অহমি। আমতা আমতা করে কম্পিত গলায় বলল, সেরিস আপ, আপনি এত রাতে আমার রুমে কি করছেন? আর এইসব কথার কোন মানেই নেই, কম্পিত গলায়। অহমির কথা শুনে ঠোঁট কামড়ে খানিকটা হেসে বলে উঠল, প্রতি রাতে এভাবে নিঃশব্দে কান্না করাটা বেমানান। আপনি চাইলেও জীবনটাকে অন্যরকমভাবে শুরু করতে পারেন। আপনি ভুল যান ইফাজকে। ঠোঁট কামড়ে হেসে অহমি এখনো নিঃশব্দে কান্না করছে। জীবনে প্রথম ভালোবাসা ছিল ইফাজ, এত সহজে কি করে সেই ইফাজকে ভুলে যাবে, যেই ইফাজকে ছাড়া বাঁচার কল্পনা করতে পারত না? সেই ইফাজকে ভুলে যাবার কথা বলছে। অহমিকে চুপ থাকতে দেখে সেরিস মুচকি হেসে রুম ত্যাগ করল। অপরদিকে অতি মোহে প্রেমিক মোড়ে কথাটার সাথে ইফাজের কাহিনী পুরো মিলে যাচ্ছে। মোহর জন্য বেষ্টটাকে হারিয়েছে সে। এক কথায় দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে নিত, কিন্তু এখন তা হাড়ে হাড়ে বুঝতে পারছে। ল্যাম্পপোস্টের হালকা আলোয় বেঞ্চে মাথা নিচু করে বসে আছে ইফাজ। চোখ বেয়ে হাজারো কষ্ট কান্নার অশ্রু বিসর্জিত হচ্ছে। নিয়তি তাকে তার করা অন্যায় শাস্তি দিচ্ছে।
ইফাজ সব হারিয়ে এখন খুব করে অহমিকে পাশে চাইছে, কিন্তু যা আর কখনোই সম্ভব না। কারণ আজ অহমির চোখে ইফাজ তার জন্য স্পর্শ, ঘৃণা, রাগ, অভিমান দেখতে পাচ্ছে, যা কখনোই ফুরানোর না। ইফাজের বারবার অহমির কান্নামাখা চেহারাটা মনে পড়ছে। তার জন্য এই কয়েকদিনে মেয়েটাকে কত কিনা সহ্য করতে হয়েছে, শুধু তার জন্য। ইফাজ পারছে না এখন চিৎকার করে কাঁদতে, কিন্তু ছেলেদের কাঁদতে নেই। ইফাজের হাতে এখন কিছু করার নেই, বড্ড দেরি করে ফেলেছে সে। অহমি নামক গল্পটাকে হারিয়ে ফেলেছে জীবনের পৃষ্ঠা থেকে। জীবনটাকে বর্তমানে ঘৃণিত মনে হচ্ছে। ইফাজের মন চাচ্ছে মরে যেতে, কিন্তু বাবা মায়ের কথা ভেবে তাও পারছে না। ইফাজ নিরুপায়, অনেক নিরুপায়। নিয়তির এক একটা নিয়ম যে তাকে মেনে চলতেই হবে। সে যেমন কর্ম করেছে তাই সে রিটার্ন গিফট হিসেবে ফিরে পাচ্ছে। নিজেকে তুচ্ছ মনে হচ্ছে ইফাজের। অহমি, তুই কি সেরিশকে বিয়ে করবি? নির্লিপ্ততা গলায়। আচমকা মিসেস রিহিয়ার এমন কথায় চমকে উঠল অহমি। কখনো ভাবেনি মিসেস রিহিয়া এমন কথা বলে উঠবেন। অহমি কখনো ইফাজকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবেনি। কখনোই ভাবেনি ইফাজের বদলে জীবনে দ্বিতীয় কারো কথা। সেখানে সে কিভাবে সেরিশকে বিয়ে করবে? অহমি আমতা আমতা করে বলে উঠল, মনিমা, কি বলছ? আমি শেষে সেহরি সোনাকে বিয়ে করব? আমতা আমতা করে মিসেস রিহিয়া খানিকটা হাসলেন। ঠিকই তো বলছি, এই দেখ, তুই কত ভালো, সবসময় আমার এত খেয়াল রাখিস, এত ভালো আচরণ করিস। জানিস, তোর প্রতি আমার আলাদাই একটা মায়া জমেছে, তাই আমি তোকে আমার সেহরিশের বউ বানিয়ে এ বাড়িতে রাখতে চাই। মুচকি হেসে অহমি মিসেস রিহিয়ার কথা শুনে মাথা নিচু করে ফেলল। কি উত্তর দিবে সেটা বুঝতে পারছে না। আপাতত এখানে সামাল দিতে পারলেই ভালো। অহমি আমতা আমতা করে কম্পিত গলায় বলল, মনিমা, আমার বি। কম্পিত গলায় অহমি কথাটা বলতে না বলতে তার চোখে গেল দরজার দিকে। দরজা সেরিশ দাঁড়িয়ে আছে আর তাকে তার পূর্বের বিয়ের কথাটা বলতে না ইশারা করছে। অহমি আজ দ্বিতীয়বারের মতো নিজের বিয়ের কথাটা মিসেস রিহিয়াকে বলতে ব্যর্থ হল। মিসেস রিহিয়া অহমির হাবভাব দেখে মুচকি হাসলেন। একটু গলা উঁচিয়ে বলে উঠলেন, লালি, লালি। সামান্য গলা উঁচিয়ে। মুহূর্তেই হম্বিতম্বি করতে করতে নতুন কাজের মেয়ে লালি ছুটে আসলো। এসেই তার আঞ্চলিক ভাষায় বলা শুরু করল, মাঝি আমাকে কিছু বলিয়াতে। মিসেস রিহিয়া ভ্রু কুঁচকে বলে উঠলেন, এই লালি, তুই শুদ্ধ ভাষায় কথা বলতে পারিস না? তোর এই মাঝি। মাঝি বন্ধ কর। আমি কি নৌকা চড়াই নাকি যে বলিস মাঝি? ভ্রু কুঁচকে গম্ভীর গলায় মিসেস রিহিয়ার কথা শুনে ভীষণ খেল অহমি। দম ফাটানো হাসি দমিয়ে মিটমিট করে হাসতে হাসতে বলে উঠল, মনিমা, ও বলতে চাইছে মা, মাঝি নয়। আর ও বলতে চাইছে মা আমাকে কিছু বলেছেন। বলেই মিটমিটিয়ে হেসে উঠল অহমি। অহমির কথা শুনে মুখ কালো করে মিসেস রিহিয়া লালিকে বলে উঠলেন, লালি, আমাকে আমার ঘরে নিয়ে যা। মুখ কালো করে লালি মাথা চুলকে মিসেস রিহিয়াকে নিয়ে যেতে লাগল। অহমি, আপনি মনিমাকে আপনার বিয়ের আর ডিভোর্সের বিষয়ে কেন বলতে যাচ্ছিলেন? ভ্রু কুঁচকে অহমি বিস্ফোরিত চোখে সেরিসের দিকে তাকালো, এরপর কম্পিত গলায় বলল, মনিমাকে এ বিষয়ে বললেই ভালো হতো। আপনি জানেন মনিমা আপনার আর আমার বিয়ে নিয়ে কথা বলছিল। কথাটা বলেই মাথা নিচু করে নিল অহমি। আপনাকে একটা কথা বলি অহমি, একদিন একটা ছেলে তার ভালোবাসার মানুষটিকে একটা গুয়েন্ডার হাত থেকে বাঁচাতে গেল, কিন্তু একটা মেয়ের জন্য তা পারল না। ছেলেটার ভালোবাসার মানুষটির বিয়ে একটা গুন্ডার সাথে হয়ে গেল। কিন্তু পর মুহূর্তেই সেই ছেলেটা একটা মেয়েকে ভালোবেসে ফেলে। এতে বোঝা যায় সময় কখনো কারো জন্য থেমে থাকে না, তার আপন গতিতেই চলতে থাকে। আপনি কিন্তু চাইলেই আপনার জীবন উপভোগ করতে পারেন, একটা ঠকবাজ লোকের জন্য আপনি শুধু কষ্ট পাচ্ছেন।
সেহরিশের কথা শুনে অহমির চোখে জল চলে আসলো। কিভাবে সে ইফাজকে ভুলে নতুন করে জীবন শুরু করবে। তার প্রথম ভালোবাসা তো ইফাজই ছিল। ইফাজ কাঁপা কাঁপা গলায়। সেহরিশ ফোন বের করে একটা ভিডিও ক্লিপ বের করল। অহমি, এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর জীবনের সিদ্ধান্ত আপনার, বলেই সেহরিশ বেরিয়ে গেল অহমির রুম থেকে। সেহরিশের কথা মতো অহমি ভিডিওটা অন করল। ভিডিওটা সম্পূর্ণ দেখে অহমির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কারণ ভিডিওতে ইফাজ রোদেলার ক্লাবের সব কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে। মুখে হাত দিয়ে বিস্ফোরিত চক্ষু নিয়ে ফোনের দিকে তাকিয়ে আছে অহমি, যাকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসত, যাকে সে নিজের মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিল, যাকে নিজের জীবন মৃত্যু ভেবে নিয়েছিল, সেই কিনা তাকে এভাবে ঠকালো। আর রোদেলা, তাকে সে নিজের বোনের মতো ভালোবাসত, সেও তাকে এভাবে ঠকালো। অহমি ঠিকঠাক মতো দাঁড়িয়ে থাকতে পারছে না, চারদিক কেমন অন্ধকার লাগছে তার কাছে। অহমির মাথা ঘুরে উঠল। ইফাজ বলেই ফ্লোরে পড়ে গেল। অহমির রুমের বাহিরেই অন্যমনস্ক হয়ে দাঁড়িয়েছিল সেহরিশ। হঠাৎ ভারী কিছু শব্দ করে পড়ে যাওয়ায় দ্রুত অহমির রুমের সামনে গেল। দেখল অহমি ফ্লোরে সেন্সলেস অবস্থায় পড়ে আছে। সেহরিশ হন্তদন্ত হয়ে অহমির কাছে গেল। অহমিকে ফ্লোর থেকে উঠিয়ে দ্রুত গলায় হাত ধরে বলে উঠল, অহমি, অহমি, আপনি ঠিক আছেন? অহমি, প্লিজ ওপেন ইউর আইস। ওহ নো, উনি তো সেন্সলেস হয়ে পড়েছেন। চিন্তিত স্বরে। চোখে সামান্য জলের ছিটে পেতেই সেন্স ফিরে আসলো অহমির। মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। মাথা ধরে উঠে বসতে নিলেই দেখল সেহরিশ তার সামনে চিন্তিত মুখ করে বসে আছে। তার মুখ দেখেই বোঝা যাচ্ছে সে অহমির জন্য চিন্তা করছিল। অহমিকে উঠে বসতে দেখে ভাবনা থেকে বেরিয়ে আসলো সেহরিশ। চিন্তিত গলায় বলে উঠল, অহমি আপনি ঠিক আছেন তো? চিন্তিত গলায়। অহমির মনে পড়ে গেল ইফাজ আর রোদেলা বলা সেই কথাগুলো। মুহূর্তেই হুহু করে কেঁদে দিল অহমি। ওদের প্রতিটা আলাপের কথা শুনে অহমির হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে গেল। সেহরিশ হতভম্বের মতো অহমির দিকে তাকিয়ে আছে। অহমি কান্না করতে করতে হেঁচকি তুলে বলে উঠল, ইফাজ আমায় ঠকিয়েছে সেহরিশ। রোদেলাও আমায় ঠকিয়েছে। আমার ভাগ্য এতটাই খারাপ যে সবসময় লোকজন আমায় নিয়ে হাসি ঠাট্টা করে মশকরা করে। আর নিয়তির কি পরিহাস, শেষে আমারই বোনের রূপে বেস্ট ফ্রেন্ড আমায় ঠকিয়েছে। কান্নার বেগ বাড়িয়ে সেহরিশ বুঝতে পারল ভিডিওটা দেখে অহমির মনের মাঝে গভীর দাগ পড়েছে। অহমির কান্না সেহরিশ আর নিতে পারছে না। দ্রুত অহমিকে কাছে টেনে অহমির মাথা বুকের সাথে মিশিয়ে উত্তেজিত গলায় বলে উঠল, অহমি, অহমি, প্লিজ কান্না বন্ধ করুন, আমার আর আপনার কান্না সহ্য হচ্ছে না। উত্তেজিত গলায় অহমির চারিপাশ আবারও ঘুরতে লাগলো। সব কেমন ধোঁয়াশা লাগছে তার কাছে। মুহূর্তেই আবারও সেন্সলেস হয়ে পড়ল অহমি। সকালের মিষ্টি উষ্ণ রোদে জানালার পর্দা ভেদ করে অহমি চোখে এসে বিঁধল। হাজারো বিরক্তি নিয়ে চোখে মেলে তাকালো অহমি। মাথাটা কেমন ভার ভার লাগছে তার কাছে। আড়মোড়া ভেঙে উঠতে বসল। শরীরটা তার বেশ ক্লান্ত। অহমির মনে পড়ল কাল রাতের সব ঘটনাগুলো। অহমির চোখের কিনারায় পুনরায় জল জমে এলো। মানুষ এতটা কিভাবে ঠকবাজ হতে পারে? ঘরে বউ থাকতেও বউয়ের বেস্ট ফ্রেন্ডের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। অহমি নিজের মনকে শান্ত করার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। চোখের কিনারার জল মুছে নিয়ে নিজেকে শান্ত করল। যেই না বিছানা ছেড়ে উঠে যেতে নিবে, অমনি বিছানায় পুনরায় নজর পড়ল। দেখল তার পাশেই সেহরিশ আতশোয়া হয়ে শুয়ে আছে। চোখ বড় বড় করে সেহরিশের দিকে তাকালো, যেন ভূত দেখার মতো চমকে উঠেছে। রোদের হালকা আভাতে সেহরিশকে বেশ কিউট, স্নিগ্ধ লাগছে। চোখের মধ্যে রোদ পড়তেই চোখ মেলে তাকালো সেহরিশ। বিরক্ত হয়ে পাশেই তাকাতেই থমকে গেল। পাশেই অহমি তাকে দেখে ভূত দেখার মতো চমকে হা হয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে সেহরিশকে বিষয়টা বুঝতে বেগ পেতে হলো। এরপর রুমের আশেপাশে তাকিয়ে চমকে উঠল।
ও শীতকাল রাতে অহমি চোখ করত, নিজের রুমেই গেলাম না। চোখটা ধরে এসেছিল, তাই অহমি ওনার পাশেই। মনে মনে বলল সেরিস। অহমি হা হয়ে সেরিসের দিকে তাকিয়ে আছে। এটা দেখে সেরিস কি রিয়্যাক্ট করবে বুঝতে পারল না। সে উপায় না পেয়ে বিরক্তিমাখা গলায় বিরক্ত হয়ে বলে উঠল, আমি কিউট, হ্যান্ডসাম, সুন্দর, তা আমি জানি, তার জন্য এভাবে আমার দিকে হা করে তাকিয়ে থাকতে হবে না ওকে। বিরক্তি নিয়ে রাস্তার মাঝখানে ইফাজের রক্তাক্ত নিথর দেহটা পড়ে আছে। তার কিছু দূরত্বেই দাঁড়িয়ে আছে অহমি, বাক্রুদ্ধ হয়ে ইফাজের দিকে তাকিয়ে আছে। মূর্তির মতো ইফাজের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। অহমির নিঃশ্বাস ভারী হয়ে আসছে। চারিপাশটা একটু একটু করে অন্ধকার লাগতে শুরু করলো অহমির কাছে। ভার্সিটি শেষে মাথা নিচু করে বাড়ি ফিরছিল অহমি। মাঝপথে কারো সাথে ধাক্কা খাওয়ায় ব্যালেন্স না রাখতে পেরে পড়ে যেতে নেয়। তবে ভাগ্যবশত সামনে থাকা ব্যক্তিটা তাকে ধরে ফেলে। অহমি কাঁপা কাঁপা পাপড়িতে সামনে তাকালো। দেখল ইফাজ তার হাত ধরে দাঁড়িয়ে আছে। ইফাজকে দেখা মাত্রই অহমির বুকের ভেতরেটা দুমড়ে মুছড়ে যাচ্ছে। কিভাবে ভুলবে সে ইফাজ? রোদেলের দেওয়া বিশ্বাসঘাতকতার মুহূর্তগুলো। রাগে ঘৃণায় সোজা হয়ে দাঁড়িয়ে এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল ইফাজের থেকে। অহমির এমন রিয়েক্ট দেখে অনুতাপের মুচকি হাসি দেয় ইফাজ। অহমির থেকে এই সামান্যটুকু ঘৃণাটা তার প্রাপ্য ছিল। ইফাজ অনুতাপের গলায় অহমিকে মিনমিন করে বলে উঠল, অহমি, পারলে আমায় ক্ষমা করে দিও। জানো অহমি, মায়া এমন একটা জিনিস যা ক্ষণিকের মধ্যে কারো সম্পর্ক সৃষ্টি করে, আবার ক্ষণিকের মধ্যে দুজনের 5, 6, এমনকি 12 বছরের সম্পর্কও ভেঙে যায়। মিনমিনে গলায় ইফাজের খাপছাড়া অনুতাপের গলার কথাগুলো শুনে বড্ড খারাপ লাগলো অহমি। ইফাজের কথা একটু ভুল নেই, সত্যিই সামান্য মায়ের কারণে শত বছরের ভালোবাসায় বিকৃত হয়ে যায়। তবে ইফাজের মুখে এইসব কথাগুলো বড্ড বেমানান লাগছে অহমির কাছে। যে ভালোবাসার মর্যাদা ইফাজ দিতে জানে না, সে ভালোবাসার কথা ইফাজ বলছে ভাবতেই অহমির হাসি পাচ্ছে। তাচ্ছিল্যের হেসে বলে উঠে, যেই লোকটা নিজের স্ত্রীর সম্মান নিয়ে খেলা করে, বিশ্বাসঘাতকতা এবং স্ত্রীর বোনের মতো বেস্ট ফ্রেন্ডের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে তাকে ডিভোর্স দিয়ে সমাজের চোখে তার নামের পাশে আপনা আপনিই কলঙ্কিত শব্দটা লাগিয়ে দিতে পারে। দোষ না থাকার পরও মিথ্যা ভুয়া মানা হতে পারার রিপোর্ট বানিয়ে সমাজে সকলের সামনে স্ত্রীকে চরিত্রহীন প্রমাণ করতে পারে, সেই লোকটার মুখে এইসব কথা বড্ড বেমানান লাগে। তার ছেলেটা হেসে অহমির কথাগুলো শুনে ইফাজের নিঃশ্বাস ভারী হতে লাগলো, চোখের কোণে আপনা আপনি জলেরা ধরা দিতে লাগলো। আজ নিজের করা কাজগুলোর জন্য বড্ড খারাপ লাগছে ইফাজ। আজ যদি সে এইসব ঘটনা না ঘটাতো, তাহলে অহমি আর ইফাজের সংসারটা হয়তো খুব সুখে থাকত। ভাবতেই ইফাজের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। অহমি, শেষবারের মতো রিকোয়েস্ট করছি, প্লিজ আমায় ক্ষমা করে দিও। হয়তো আজকের পর থেকে আমার মতো একটা কালপিটের মুখ আর কখনো তোমায় দেখতে হবে না। আমার করা ঘৃণিত কাজগুলোর জন্য আমি খুব অনুতপ্ত অহমি, খুব অনুতপ্ত। পারলে আমায় মাফ করে দিও। ইফাজ কথাগুলো বলছে আর হাইওয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে। অহমির চোখের কিনারায় জল জমাট বেঁধে গেছে। নিজের মনের সাথে যুদ্ধ করে চোখের জল মুছে নিল। ইফাজের দিকে তাকানো মাত্রই একটা ট্রাকের সাথে প্রচণ্ড জোরে ইফাজের সংঘর্ষ হয়ে মুহূর্তেই ছিটকে কয়েক হাত দূরে গিয়ে পড়ল ইফাজ। অহমি বাক্রুদ্ধ। লোকজনের চিৎকারের আওয়াজে জ্ঞানে ফিরল অহমি। ইফাজ বলে জোরে চিৎকার দিয়ে ইফাজের দিকে ছুটে গেল। ইফাজের এখনো ধীর গতিতে নিঃশ্বাস চলছে, বড় বড় শ্বাস নিচ্ছে। অহমি দৌড়ে ইফাজের কাছে গিয়ে জোরে কান্না করে উঠল। ইফাজের চোখ মেলে তাকাতেও কষ্ট হচ্ছে। কষ্টকে হার মানিয়ে মুখে প্রশান্তির হাসি ছিটিয়ে আটকানো গলায় বলল, অহমি, পারলে আমায় ক্ষমা করে দিও। আমি সত্যিই খুবই অনুতপ্ত। আমি আমার কথা রেখেছি, হয়তো আর কখনো আমার মতো কালপিটের মুখ দেখতে হবে না তোমার।
অহমি কথাগুলো শুনে মাথা নিচু করে কান্না করতে লাগল। চারিপাশে লোকজনের ভিড় জমে গেছে। ইতিমধ্যে কেউ কেউ অহমি আর ইফাজের শেষ কথাবার্তার সাক্ষী হিসেবে চোখের জল ফেলছে। ইফাজের কথা বলাও এখন মুশকিল হয়ে যাচ্ছে। তবুও শত কষ্ট পার করে জোরে জোরে শ্বাস নিয়ে বলে উঠল, আমার এই একটা শেষই টিকছে। আবদার আছে অহুজজ জীবনের সশেষবারের মতো তোমার হাত ধরে চাইছি বলতে বা ভালোবাসি। রুদ্ধদ্বার কণ্ঠে ইফাজের প্রতিটা কথায় বুকের ভেতরটায় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে অহমির। ইফাজ যতই ঠকবাজ হোক না কেন, জীবনের কোনো এক সময়, দিনে, রাতে, বছরে তাকে ভালোবেসেছিল অহমি। হয়তো আজও সেই ভালোবাসা কোথাও একটা লুকিয়ে আছে, তবে তা বেঁচে আছে। কারণটা জীবনের প্রথম ভালোবাসা কখনো মরে যায় না, সব সময়ের জন্য অমর হয়ে স্মৃতিময় হিসেবে বেঁচে থাকে, তবে তা লুকায়িত। অহমি ইফাজের বাম হাতটা শক্ত করে ধরে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ইফাজ আপনার কিছু হবে না, প্লিজ চোখ বন্ধ করবেন না। কাঁপা কাঁপা গলায় ইফাজ নিজের উত্তর পেয়ে গেছে। মুচকি হেসে ডান হাত উঁচিয়ে অহমির গাল স্পর্শ করে বলে উঠল, ভালোবাসি। ইফাজের মাথা ফেটে চারদিক রক্তে ভেসে গেছে। ইফাজ আর একদমই পারছে না চোখ খোলা রাখতে। ইফাজ নিজেকে ছেড়ে দিল, চোখটা আপোষেই নীরবে বন্ধ হয়ে এলো। ইফাজের রেসপন্স না পেয়ে অহমি যেন পাথর হয়ে যেতে লাগল। মাথাটা ঘুরে উঠল, তার কাঁপা কাঁপা গলায় ইফাজকে ডাক দিল, কিন্তু ইফাজ কোনো উত্তর দিল না। অহমির সময় যেন থেমে গেল মুহূর্তেই। লোকজনের চিৎকার শুনতে পেল সে। চারদিকে অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেল। চোখ খুলতেই নিজেকে হসপিটালের পোশাক পরিহিত দেখে চমকে গেল অহমি। মুহূর্তেই মনে পড়ে গেল ইফাজের কথা। এক প্রকার পাগলামিতে মেতে উঠল অহমি। এক নাগারে ইফাজ আপনি কোথায়, এটা বলেই বেড থেকে নেমেই দৌড়ে দরজার দিকে এগিয়ে যেতেই কারো সাথে ধাক্কা খেল। আরে অহমি, আপনি এভাবে দৌড়াচ্ছেন কেন? ডাক্তার সাহেব আপনাকে বেড রেস্ট নিতে বলেছে। অহমি, আপনি কি শুনতে পারছেন? চিন্তিত গলায় অহমি সেরিসের বুকে লেপ্টে আছে আর ক্রমান্বয়ে ইফাজের নামের উচ্চারণ করছে। ভালোবাসি, আমি ইফাজকে ভালোবাসি, বলুন না সেরিস। আমার ইফাজ কোথায়? ওকে এখানে দেখছি না কেন? বলুন না সেরিস, আমার ইফাজ কোথায়? পাগলের মতো করে সেরিস চমকে উঠল। আচমকা অহমির মুখে ইফাজকে ভালোবাসি শব্দটা শুনে বুকের ভেতরে তোলপাড় শুরু হলো সেরিসের। অহমিকে বুকের সাথে আরো গভীরভাবে চেপে ধরে বলে উঠল, অহমি শান্ত হন প্লিজ। ডাক্তার বলেছে এই সময়ে আপনাকে উত্তেজিত হতে না। প্লিজ নিজেকে সংযত করুন। অহমিকে বুকের সাথে চেপে ধরে অহমির গভীর বড় বড় নিঃশ্বাস ফেলছে। একসময়ে নিস্তব্ধ হয়ে সেরিসের বুকে চুপ করে রইল। কিছুক্ষণ পর সেরিস অহমিকে বুকের থেকে ছাড়িয়ে বেডে বসালো। এরপর পাশে থাকা টেবিল থেকে জগ নিয়ে গ্লাসে পানি ঢেলে অহমিকে দিল। মাত্র 2 ঢোকে পুরো 1 গ্লাস পানি শেষ করে ফেলল অহমি। ঘেমে একাকার হয়ে গেছে অহমি। ইফাজের অ্যাক্সিডেন্টের দৃশ্যগুলো বারবার চোখের পাতায় ভাসমান দিয়ে উঠেছে। কাঁপা কাঁপা গলায় সেরিসকে বলে উঠল, সেরিস, ইফাজ কোথায়? কাঁপা কাঁপা গলায় অহমির উপরোক্তি কম্পিত গলার কথাগুলি শুনে আপন গতিতে মাথা নিচু করে নিল সেরিস। সে কি উত্তর দিবে বুঝতে পারছে না। সেরিসের মুখের এক্সপ্রেশন সুবিধাজনক মনে হচ্ছে না অহমির কাছে। ঘন ঘন নিঃশ্বাসের সাথে ঘন ঘন পাপড়ি ফেলছে অহমি। সেরিস দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলে উঠল, অহমি, আপনি এখন এসব কথা বাদ দিন, আপনি অসুস্থ, এখন রেস্ট নিন। পরে সব আপনাকে খুলে বলবো। বলেই সেরিস উঠে যেতে নিতে অহমি বলে উঠল, কথা এড়াচ্ছেন কেন সেরিস? বলুন ইফাজ কোথাও? যদি সত্যি জানতে চাও তাহলে শুনো, ইফাজ আর নেই। ইফাজ মারা গেছে অহমি, ও আর কখনো আপনার কাছে ফিরবে না। নিচু দৃষ্টিতে
কথাটা কর্ণপাত হতেই স্থির হয়ে গেল অহমি। কল্পনায় আনতে কষ্ট হচ্ছে যে ইফাজ আর নেই। স্থির চাহনিতে কম্পিত গলায় বলর উঠল, আপনি মিথ্যা বলছেন তো, তাই না সেহরিশ? নাইফ ইফাজ ওনার কিছু হতে পারে না, আমার ইফাজের কিছুই হতে পারে না। কম্পিত গলায় সেহরিশ শান্ত দৃষ্টি অহমি দিকে স্থির করল। ইফাজ অহমিকে এত ঠকিয়েছে, তবুও পরিশেষে অহমি তাকেই ভালোবাসে। সেহরিশ নির্লিপ্ততা গলায় বলে উঠল, ইফাজের সাথে এইরকমটাই লিখে রেখেছে নিয়তি, যেটা কখনো পাল্টাতে পারবে না। অহমি, আপনি এখনো ইফাজকেই পছন্দ করেন? ও তো আপনাকে ঠকিয়েছে, সবার সামনে দুশ্চরিত্রা প্রমাণ করেছে, তবুও আপনি ওকেই ভালোবাসেন। নির্লিপ্ততা গলায় অহমি যেন রাগে ফুলে উঠল। হাজার হোক প্রথম ভালোবাসার মানুষটি হাজবেন্ড হোক বা প্রেমিক হোক, কখনো তাকে ভুলা যায় না। ঠিক তেমনি ইফাজ যতই অহমিকে ঠকাক না কেন, অহমির মনে ইফাজের ঠিকই অস্তিত্ব রয়েছে। অহমি তেড়ে গিয়ে সেহরিশের কলার ধরে ঝাঁকিয়ে বলে উঠল, আপনি কেন মিথ্যা বলছেন? ইফাজের কিছু হয়নি। ও আমায় যতই ঠকাক না কেন, যতই আমাদের ডিভোর্স হোক না কেন, আমরা একে অপরকে কথা দিয়েছিলাম আজীবন পাশে থাকবো। ও কথাটাকে মিথ্যা প্রমাণ করতে পারে না। বলতে বলতে অহমি সেহরিশের বুক মাথা ঠেকাল। নারীরা সত্যিই এমন প্রকৃতির মানুষ, যারা নিজের প্রথম ভালোবাসাকে ভুলতে পারে না। তেমনি ইফাজ অহমিকে যতই অপমান অসম্মান করুক না কেন, অহমির ইফাজের প্রতি একটু হলেও ভালোবাসা অবশিষ্ট আছে। সেহরিশ অহমির মনের অবস্থা বুঝে কিছু বলল না, নিশ্চুপ হয়ে দৃষ্টি নত করে রাখল। সেহরিশেরও ভাবনায় পড়ে গেল তার ভালোবাসার কথা, যা কখনোই কারো সামনে প্রকাশ করতে পারবে না। সেহরিশের প্রথম ভালোবাসা ঈশা। সময় সবসময় চলমান, তেমনি দেখতে দেখতে ইফাজের মৃত্যুর আজ 1 সপ্তাহ পূরণ হয়ে গেল। এই 1 সপ্তাহ অহমি কারো সাথে ভালো করে দেখা করেনি, প্রয়োজন ছাড়া রুম থেকে বের হয়নি। এক প্রকার অন্ধকারে নিজেকে গুটিয়ে নিয়েছে অহমি। অহমি তার বাবার বাড়ি আর প্রাক্তন শ্বশুর বাড়িও গিয়েছে। ইফাজের মা মিসেস রূপসা অহমির কাছে কান্নাকাটি করে অনেক মাফ চেয়েছেন। মিসেস রূপসা সাফ পরিষ্কার বুঝতে পেরেছেন তিনি হীরের খনি হারিয়ে ফেলেছেন, সাথে নিজের সোনার টুকরো ছেলেটাকেও। রাত প্রায় 9টা বাজে। দরজায় টোকা পড়ার শব্দ। ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল অহমি। দরজা খুলতেই দেখতে পেল সেহরিশ মাতাল অবস্থায় দাঁড়িয়ে আছে। অহমি দরজা খুলতেই সেহরিশ দুলতে দুলতে রুমের ভিতরে প্রবেশ করল। অহমির নাকে মদের গন্ধ প্রবেশ করতেই অহমি নাকে হাত দিয়ে ঘৃণ গলায় বলে উঠল, সেহরিশ, আপনি এত রাতে ড্রিঙ্ক করে আমার রুমে কেন ঢুকেছেন? সেহরিশ দুলতে দুলতে বলে উঠল, অহমি, আপনার ভালোবাসা মাত্র 9 মাসের ছিল। জানেন কি আমার ভালোবাসা কত বছরের ছিল? 7 বছরের ভালোবাসা ছিল। অহমি অবাক হয়ে সেহরিশের মুখের দিকে তাকাল। সেহরিশ খানিকটা হেসে বলে উঠল, জানেন ঈশাকে না আমি অনেক ভালোবাসি, এখনো। কিন্তু ভাগ্য ও আমার হয়েও হতে পারল না। হাসতে হাসতে বললেও পড়ে সেহরিশ আপনা আপনিই কান্না করে দিল। অহমি অবাকের উপর অবাক, সেহরিশ হঠাৎ এমন রিয়েক্ট করছে কেন? সেহরিশ কান্না করতে করতে দুলতে দুলতে অহমির উপর গিয়ে পড়ল। সাথে সাথে অহমি সেহরিশকে নিয়ে বিছানায় পড়ে গেল। অহমি বুঝতে পারল সেহরিশ নিজের মধ্যে নেই। অনেক কষ্ট করে সেহরিশকে নিজের উপর থেকে সরিয়ে উঠে দাঁড়ালো অহমি। শ্বাস বন্ধ হওয়ার পর্যায়ে চলে গিয়েছিল। অহমি বেলকনির দিকে যেতে নিলেই হাতে টান পড়ল। দেখল সেহরিশ তার হাত ধরে আছে। আমায় ববিয়ে করবেন অহমি, কাঁপা কাঁপা গলায়। অহমি সেহরিশের হাত ছাড়িয়ে দৌড়ে বেলকনিতে চলে গেল আর বেলকনির দরজা লকআউট করে দিল। রাতের পরিবেশটা বেশ স্নিগ্ধ, তবে আজকের পরিবেশটায় দম বন্ধ হয়ে আসছে। অহমির নিঃশ্বাস অতি থেকে অতি ভারী হচ্ছে। সেহরিশের বিয়ের কথাটা বারবার কানে বাজছে অহমি। পাশাপাশি আবারও ইফাজের কথা মনে পড়ে যাচ্ছে অহমির। শেষবারের জন্যেও ইফাজকে সে দেখতে পেল না। 1 মাস পর আজ দ্বিতীয়বার নিজের জীবন সাজাতে যাচ্ছে অহমি। সিদ্ধান্ত নিয়েছে সে মুভ অন করবে, নিজের জীবনটাকে সাজাবে, নতুন করে বাঁচবে সে।
আর এমন একজন মানুষের সাথে জীবন সাজাতে যাচ্ছে যার মাঝে কোনো খুঁত, হিংসা, পরনারী আসক্তিতা, অসম্মান নেই, যার কাছে শুধু পাওয়া যাবে ভালোবাসা, ছোট ছোট আবদার, সম্মান। বিয়ের জন্য পরিপাটি হয়ে বসে আছে অহমি। নজর তার আয়নায় এই সাজটা তো পরম ভালোবাসা নিয়ে ইফাজের জন্যে সেজেছিল, কিন্তু সেই সাজ বর্তমানে অন্য কারো জন্যে সাজছে, আর সেই শুভাকাঙ্ক্ষী আর কেউ না, সেটা হলো সেরিস। ইফাজের মা মিসেস রূপসা নিজে থেকে অহমি আর সেরিসের বিয়ে দিচ্ছেন। ওনার মতে জীবনে অহমির জন্যে ভালো কিছু করতে পারেননি, সবসময় অপমান করে গিয়েছেন, তাই আজ অহমির ভাগ্য একটু একটু সুখ সম্মান ফিরিয়ে দিতে উনি নিজে সেরিস আর অহমির বিয়ে ঠিক করেছেন। কারণ মিসেস রূপসা নিজে দেখেছেন সেরিসের থেকে ভালো ছেলে আরও কোথাও নেই তার জন্য, তাই অহমির জন্য সেরিসই বেস্ট। বর্তমানে অহমি মির্জা বাড়িতে, মানে তার প্রাক্তন স্বামীর বাড়িতে রয়েছে। অহমি ভাবছে যেখানে সে প্রথম বউ হয়ে এসেছে সেখান থেকেই সে অন্য কারো বাড়ির বউ হতে যাচ্ছে। আয়নার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে অহমি। জীবনে কখনো দ্বিতীয় কারো হবে কখনোই সে ভাবতে পারেনি, কিন্তু নিয়তি যে সবসময় চাওয়ার বিরুদ্ধেই ভাগ্য লিখে। বিয়ের কার্যক্রম শেষ, বিদায়ের পালা এলো এখন। অহমি মিসেস রূপসার সামনে গিয়ে দাঁড়াল। মিসেস রূপসা অহমির হাত ধরে কান্না করে বলে উঠলেন, আমায় সত্যিই ক্ষমা করে দিও অহমি। ইফাজের সাথে বিয়ের পর থেকেই তোমার সাথে অনেক অন্যায় করেছি, গালমন্দ করেছি, তার জন্যে আমি সত্যিই দুঃখিত অহমি মা। দুঃখিত, পারলে আমার মতো মহিলাকে ক্ষমা করে দিও। তোমার নতুন জীবন যেন অনেক সুখময় হয়, কখনো কষ্টরা তোমাকে পুনরায় গ্রাস না করতে পারে। সেরিসের সাথে সুখে থেকো, পারলে ইফাজকে ভুলে যেও আর ওর জন্য একদম কষ্ট পেও না, কারণ ও তো ওর শাস্তি পেয়েছে। বলতে বলতে মিসেস রূপসার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। অহমি কিছু বলল না, অনুভূতিরা যখন পালিয়ে যায় তখন কোন রিয়েকশন দেওয়া যায় না। ব্যাপারটা ঠিক অহমির সাথে মিলছে। তবে মিসেস রূপসার মুখে ইফাজের কথা শুনতেই চোখ থেকে আপনা আপনি জল গড়িয়ে পড়ল অহমির। দেখতে দেখতে অহমি আর সেরিস তাদের বাড়িতে চলে গেল, যেখান থেকে অহমি তার নিজের নতুন জীবন সাজাবে, যেখান কোন কষ্ট দুঃখ থাকবে না। অহমি, আমি আবারও বলছি, আপনি কি এই বিয়েতে খুশি হয়েছেন? আপনার মুখই বলে দিচ্ছে আপনি ইফাজকে সরিয়ে এখনো আমায় মেনে নিতে পারছেন না, তবে সমস্যা নেই, আপনার ভালোবাসার অপেক্ষায় থাকব। জানেন এই কয়েক মাসেই আপনার প্রতি আমি অনেক দুর্বল হয়ে পড়েছি, অনেক মায়া, সম্মান, ভালোবাসা জমেছে আপনার প্রতি। আনমনে অহমির দিকে তাকিয়ে বলে উঠল সেরিস। সেরিসের কণ্ঠ পেয়ে মাথা তুলে তাকালো অহমি। সাহস করে আজ প্রথম সেরিসের চোখের দিকে তাকালো সে। সেরিসের চোখে সেই সত্যিই তার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, মায়া দেখতে পারছে, তবে মোহটা দেখতে পারছে না, যেই মোহ কেটে গেলেই হাত ছুটে যাবে তার জীবন থেকে। অহমি চোখ নামিয়ে নিল, দীর্ঘ একটা নিঃশ্বাস টেনে বলে উঠল, আপনি জানেন সেরিস, প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না। যেমন আপনি ঈশাকে ভুলতে পারছেন না, তেমনি আমিও ইফাজকে ভুলেও ভুলতে পারছি না। সত্যি বলতে পারবেন সেরিস, আপনি কি সবসময় আমায় আগলে রাখতে পারবেন, কখনো ছেড়ে যাবেন না আর কষ্ট দিবেন না? দীর্ঘশ্বাস নিয়ে মুহূর্তেই সেরিসের চোখ চকচক করে উঠল, ঠোঁটে মুচকি হাসি প্রসারিত করে বলে উঠল, সারা জীবন আপনা তোমাকে নিজের কাছে আগলে রাখবো, কখনো কষ্ট দিব না। যেদিন তুমি আমার জন্য একটু কষ্ট পাবে সেদিনও আমার মৃত্যু হবে, গড প্রমিস। ঠোঁটে মুচকি হাসি প্রসারিত করে। সেরিসের কথা শুনে অহমির ঠোঁটের কিনারায় আপনা আপনি হাসি ফুটে উঠল। সেরিস অহমিকে একটান দিয়ে নিজের সাথে মিশিয়ে জড়িয়ে বলে উঠল, আজ থেকে এ বাড়ির দায়িত্ব তোমার, সাথে আমার, মণিমার, বাবাইয়েরও দায়িত্ব, কারণ গল্পটা তোমারই। ভালোবাসি আপনাকে অহমি, সরি তোমাকে। ধীর গলায় মুচকি হেসে হঠাৎ টান দেওয়ায় অহমি প্রথমে চমকে উঠলেও সেরিসের কথাগুলো শুনে আলতো হাতে সেরিসকে জড়িয়ে ধরল সে। হয়তো বাকিটা জীবনে তার জন্য খুনসুটি।
ভালোবাসা লেখা আছে কারণ যজ্ঞ জীবনসঙ্গী হিসেবে সেরিসকে যে পেয়েছে। সমাপ্ত।